এখানে এই যে ছবিতে যে লোকটাকে দেখা যাচ্ছে এর নাম হলো গর্গ চট্টোপাধ্যায়। গর্গ চট্টোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের একজন কথিত বুদ্ধিজীবী অথবা স্বঘোষিত বুদ্ধিজীবী। তার মনে হয় যে ফেসবুকের কি একটা পেজ টেজ আছে, নামটা কিছু ভুলে। তো সেখানে সে তার বুদ্ধির বিকাশ ঘটায় এবং তার একটা বট বাহিনী আছে। ওই বট বাহিনী দিয়ে ওই বাংলাদেশে যেমন জামাত শিবিরের বট বাহিনী আছে না, যে কোনো একটা ন্যারেটিভ বাংলাদেশের মানুষের মধ্যে মানে গেঁথে দেওয়ার জন্যে তারা শতে শতে বট বাহিনীর লোকজন ওই একই বিষয়ে বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করে। যেমন সাম্প্রতিককালে এই বট বাহিনীর কর্মকাণ্ড কিন্তু আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি। পশ্চিমবঙ্গে যে বিজেপি ক্ষমতায় আসছে না, তো বিজেপি ক্ষমতা আসার পরে কী পরিমাণে মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। বাংলাদেশের এই বট বাহিনী কিন্তু ওইটাই প্রচার করে যাচ্ছে, ওই যে পুরনো ছবি, পুরনো ভিডিও। এবং এর অনেকগুলি আবার মুসলিম দেশে, যেমন পাকিস্তানে কাদিয়ানীদের যে মসজিদ টসজিদ ভেঙে দেওয়া হয়েছে না, তো ওইটার ভিডিও আছে না, তো ওইটার ভিডিও দিয়ে এই বট বাহিনী যেটা মানে বলছে যে এটা পশ্চিমবঙ্গে মসজিদ ভাঙ্গাচুরা হচ্ছে। এবং এর ফলে বাংলাদেশের কিছু লোক কিন্তু বিভ্রান্ত হচ্ছে। ওই যে যারা নাকি ইসলামপন্থী লোকজন আর কি, যারা নাকি হুজুর আলেম আছে না, ওয়াজ টোয়াজ করে, তারা কিন্তু তারা কিন্তু ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে ওই বট বাহিনীর দ্বারা প্রভাবিত হয়ে। অর্থাৎ ওরা ওদের ন্যারেটিভটা কিন্তু মানে করতে পারছে, স্ট্যাবলিশ করতে পারছে। শত লোকজন, তাদেরকে যদি মাসে বেতন দেওয়া হয়, যারা নাকি নির্দিষ্ট একটা বিষয়কে এই অন্তর্জালে এই সোশ্যাল মিডিয়াতে প্রচার করে মানুষের মতামতকে যদি প্রভাবিত করার চেষ্টা করে, এটা আসলে করা যায়। কারণ দেখেন যে প্রত্যেকটা মানুষের হাতে হাতে একটা করে স্মার্ট মোবাইল ফোন আছে এবং প্রত্যেকের ওই ফেসবুক অ্যাকাউন্টও আছে। অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে অ্যালগোরিদম সিস্টেমে দেখা যায় যে ওই বট বাহিনীর ইয়েগুলো চলে আসে। তো এখন বাংলাদেশের সাধারণ লোকজন হয় কি, বাংলাদেশের লোকজনদের একটা বড় সমস্যা হলো ওরা কোনো খবর দেখা মাত্র সেটা যদি মুসলমানদের ব্যাপারে হয়, যে মুসলমানদের কোথাও অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাহলে কিন্তু ওইটা আর সে ক্রস চেক করবেই না, খোঁজও খবর নিবে না, সাথে সাথে বিশ্বাস করবে, একেবারে সাথে সাথে বিশ্বাস করবে। তো এই গর্গ চট্টোপাধ্যায় কিন্তু ওই জামাত শিবির কিসিমের একটা লোক, যার নাকি বট বাহিনী আছে এই যে পশ্চিমবঙ্গে। এখন এদেরকে টাকা দিত ওই যে মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা দিত ওই তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ, সেই তো আসলে টাকা টুকা দেওয়ার মালিক, তাই না? তো বেশ প্রচুর টাকা পয়সা। আর এই ভারতের পশ্চিমবঙ্গের এই বাঙালিগুলার একটা স্বভাব হচ্ছে, টাকা পয়সা পাইলে এরা দেশদ্রোহী কর্মকাণ্ড করতেও কিন্তু এক সেকেন্ড পিছপা হয় না। এবং এই দেশদ্রোহী কর্মকাণ্ড করাটাকেই তারা আবার মনে করে যে বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার। তো এই গর্গ চট্টোপাধ্যায় কিন্তু তার বট বাহিনী দিয়ে এই কর্মকাণ্ডটাই করতো। তো তার মধ্যে কি, যেমন উদাহরণস্বরূপ যেটা আমি বিভিন্ন সূত্রে খবর পেলাম যে আসলে একে কেন গ্রেপ্তার করছে, এর অপরাধ কী, এবং এর নিয়ে আমি ভিডিওটা কেন করছি, কারণ এই খোদ পশ্চিমবঙ্গেরই লোক এবং বাংলাদেশেরই কিছু লোক দেখলাম যে এর পক্ষ নিয়ে কথা বলছে যে ভারতে নাকি গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে। যদি তাই হয়ে থাকে তাহলে বাক স্বাধীনতা এবং গণতন্ত্র চর্চা করার জন্য গর্গ চট্টোপাধ্যায়কে কেন এইভাবে গ্রেপ্তার করবে? একেবারে ভয়ঙ্কর রকমভাবে গণতন্ত্র প্রেমী, বাক স্বাধীনতা প্রেমী হয়ে গেছে মুমিন মুসলমানরা। বাংলাদেশের কিছু লোকজনরা আমি দেখলাম, অর্থাৎ নিজেরা গণতন্ত্রের চর্চা করবে না, বাক স্বাধীনতার চর্চা করবে না, আবার অন্য কোনো কেউ যদি বিকৃতভাবে মানে বাক স্বাধীনতাকে ব্যবহার করে যদি বিকৃত তথ্য পরিবেশন করে মানুষের মানসিকতাকে যদি চেঞ্জ করার ধান্দা করে এবং সেটা যদি বাংলাদেশের মুমিন মুসলমানদের পক্ষে যায়, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু বাক স্বাধীনতার চর্চা, গণতন্ত্রের চর্চা, বুঝছেন? তো যেহেতু কিছু লোক দেখলাম যে এই লোকের পক্ষে ওই কিছু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এমনকি ওই দেখলাম যে ইউটিউবে বক্তব্যও দিয়েছে। তো অতএব আমি চিন্তা করলাম যে এই লোক সম্পর্কে একটু তো খোঁজখবর নিতে হয়, কারণ আমি তো আসলে জানিই না এই গর্গ চট্টোপাধ্যায় আসলে কী কাম করেছে। যদি এর আগে আর একটা ভিডিওতে কিছু বলার চেষ্টা করছি, বাট এখন ভালো করে খবর নিলাম এবং দেখলাম যে সে যে অন্যায় আকাম কুকাম করেছে সেটা ভয়াবহ। সে যে কুকাম করেছে সেটা ভয়াবহ। যেমন উদাহরণস্বরূপ এই যে ভারতে
এখন যে নির্বাচন হয় ওই ইভিএম মেশিন দিয়ে নির্বাচনের ওই মানে ভোট কাস্টিং হয়। তো এখন এই ইভিএম মেশিন এইটা তো নির্ভরযোগ্য একটা মেশিন, যেটা সারা পৃথিবীর বিভিন্ন দেশে উন্নত গণতান্ত্রিক দেশে মেশিনের মাধ্যমেই কিন্তু এই যে ভোট দেওয়া নেওয়া হয় আর কি। তো ভারতও এই মেশিন দ্বারা কিন্তু তাদের নির্বাচনের কাজ চালায়। এখন এই মাল কি করছে, এই মাল খোদ এই মেশিনের কার্যকারিতা ভুল, এখানে ম্যানিপুলেশন করা যায়, অমুক করা যায়, সমুক করা যায়, এইটার যে রিপোর্ট এটা ঠিক না, মানে উল্টা পাল্টা কথা বলে মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছে। এবং যে কারণে আমরা কিন্তু দেখছিও যে এই ধরনের ন্যারেটিভ দেওয়ার পরে কিন্তু ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই তৃণমূল কংগ্রেসের অনেক নেতা কিন্তু ইলেকশনের মধ্যে বা তার আগে অনেক কথাই বলাবলি করতেছিল শুধুমাত্র এই লোকটার কারণে। অর্থাৎ টোটাল নির্বাচনটাকে বিতর্কিত করার একটা ব্যাপক চেষ্টা সে চালাইছিল। একটা মাত্র ব্যক্তি তার বট বাহিনী দিয়ে এই কর্মকাণ্ডটা করছিল, যেখানে ভারতের সরকার এই পশ্চিমবঙ্গে একটা নিরপেক্ষ ইলেকশন দেওয়ার জন্যে কি প্রচণ্ড পরিশ্রমটাই না করলো, তাই না? ওই যে বলে না যে SIR এর মাধ্যমে কত ভোটার বাদ গেছে, তো এই মালটা সে আবার কিন্তু বলছে SIR মাধ্যমে নাকি শুধুমাত্র মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে ঘটনাটা কিন্তু তা না। মুসলমান ভোটার যদি একটা বাদ গিয়ে থাকে, তো হিন্দু ভোটার বাদ গেছে কিন্তু 3টা। হ্যাঁ, অর্থাৎ 3 গুণ হিন্দু ভোটার বাদ গেছে। এবং এই যে ভোটার বাদ গেছে এটা নিয়ে কিন্তু সবাই জানে যে এটা তো আমরা বাংলাদেশেও দেখি যে ভোটার তালিকায় অনেক লোক থাকে যারা অনেক আগে মারা গেছে, কিন্তু তারপরেও ভোটার তালিকায় তাদের নাম আছে, এরকম আছে না? তারপরে মনে করেন যে দেশের বাইরে চলে গেছে বা অন্যত্র চলে গেছে, গিয়ে সেখানে ভোটার হয়েছে, কিন্তু তার নামও আছে। তো এতদিন তৃণমূল কংগ্রেস যে কামটা করতো, তারা যখন ভোট হতো তখন এই মৃত ভোটারকে ওই শ্মশানে পুড়িয়ে ফেলার পরেও ওই তাদেরকে ধরে এনে তাদেরকে দিয়ে ভোট দেওয়াতো। তারপরে যারা নাকি দেশের বাইরে চলে গেছে তাদেরকে ধরে এনে মানে কি বোরাকের মাধ্যমে মনে হয় ধরে এনে তাদেরকে ভোট দেওয়াতো। মানে এই সমস্ত ভুতুড়ে ভোট টোট কিন্তু এগুলো দেওয়াতো এই ইয়েদের গুন্ডাপান্ডা, মানে তৃণমূল কংগ্রেসের গুন্ডাপান্ডাদেরকে দিয়ে। SIR বেসিক্যালি ওইটাই, যে যাতে করে ওই মৃত ভোটারের নামগুলো বাদ দেওয়া যায়, যারা নাকি অন্যত্র সরে গেছে তাদেরকে বাদ দেওয়া যায়, যাতে ভোটার তালিকাটা নিখুঁত হয়। এবং সেইগুলো করতে গিয়ে হয়তো 2-4টা হয়তো জেনুইন ভোটার যারা হয়তো বেঁচে আছে, যায় নাই, বাদ গেছে। তো সেটা শতকরা মাত্রা কি, শতকরা না, লাখে হয়তো 5-7 জন, লাখে, 100-তে না, লাখে 2-4-5 জন এরকম, এর বেশি না কিন্তু। অথচ এই SIR নিয়েও কিন্তু এই মাল ব্যাপক প্রচারণা করে কিন্তু পুরো বিষয়টাকে নস্যাৎ করে ধান্দা করতেছিল। চিন্তা করে দেখছেন, এই মাল পুরা মানে পশ্চিমবঙ্গের মানুষের গণবিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছিল। এবং এই মাল আরও একটা ভয়ঙ্কর কাজ করতো, সেটা হলো যে পশ্চিমবঙ্গ না, ভারতে মনে করেন যে বহু জাতির একটা দেশ, তাই না? বহু ভাষা সংস্কৃতির একটা দেশ। বিভিন্ন রাজ্যের মানুষ এখান থেকে ওখানে যায়, ওখান থেকে এখানে, বিহার থেকে অনেক মানুষ পশ্চিমবঙ্গে এসে কাজ করে, আবার পশ্চিমবঙ্গের অনেক লোক বিহারে যায়, উড়িষ্যায় যায়, ওদিকে মহারাষ্ট্রে যায়, তারপরে মনে করেন যে উত্তরপ্রদেশ যায়। তো এখন ভারতের যে কোনো রাজ্যের লোক যে কোনো জায়গায় কাজ করতে পারে। এই মাল কি করতো, মানে অন্য রাজ্যের লোকজন এসে পশ্চিমবঙ্গে কাজ করলে তাদের ব্যাপারে সে প্রচণ্ড রকম বিদ্বেষমূলক মন্তব্য করতো, করে মানে প্রচণ্ড রকম মানে একটা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করতো। মানে কত বড় ভয়ঙ্কর একটা দেশদ্রোহিতার কাজ সে করতো। এবং আমি আসলে যেটা এখন বলতে চাচ্ছি সেটা হলো, ভাই, বাক স্বাধীনতা এবং দেশদ্রোহী কথাবার্তা বলা তো ভাই এক জিনিস না। আপনি দেশের বিরুদ্ধে কথা বলবেন, দেশ ধ্বংস হয়ে যাক এই ধরনের প্ল্যান করে সেই অনুযায়ী একটা ন্যারেটিভ তৈরি করে কথা বলবেন, এবং দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিনষ্ট হয়ে যাতে যায় সেই ধরনের কথাবার্তা বলবেন। ভাই, এটা তো বাক স্বাধীনতা না, এটা তো গণতন্ত্রের চর্চা না। হারামজাদাগুলো কি করছে জানেন? হারামজাদাগুলো গণতন্ত্র আর বাক স্বাধীনতা মানে মনে করছে যে দেশবিরোধী কর্মকাণ্ড, দেশবিরোধী কথাবার্তা বলা এটাও গণতন্ত্র। পৃথিবীর যে কোনো সভ্য দেশে দেশবিরোধী কথাবার্তা বলা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের এগেনস্টে কথাবার্তা বলা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ।
এ হারামজাদা তো মৃত্যুদণ্ড তুল্য অপরাধ করে ফেলছে অলরেডি, এবং জেনে শুনে বুঝে করছে, এবং প্রচুর টাকা পয়সার বিনিময়ে এই কাজটা করছে, এবং এই টাকা পয়সাগুলো দিত কে? তৃণমূল কংগ্রেস, রাইট? অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জি অথবা এদের যে নেতাগোতা আছে, এরা এই তাদের স্বজাতির লোকজনদের একেবারেই ভালোবাসে না। মানে এদের মধ্যে ন্যূনতম কিন্তু স্বজাতি প্রেম নাই, দেশপ্রেম নেই, একেবারে ন্যূনতম। যদি তাই থাকতো তাহলে তারা কখনো দেশ বিরোধী কথাবার্তা বলতো না, তারা দেশের মানে সম্প্রীতি বিরোধী কথাবার্তা বলতো না। এবং আমি আবারও বলছি, বাক স্বাধীনতা মানে ভাই আপনার দেশের বিরোধী কথাবার্তা বলা এটা বাক স্বাধীনতা না। দেশদ্রোহী কথাবার্তা এগুলো বাক স্বাধীনতা না, এগুলো হলো দেশদ্রোহিতা, এবং এর জন্য কঠিন শাস্তি হওয়া উচিত, এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং একই সঙ্গে ভারতের যে সমস্ত লোকজন এর পক্ষে গিয়ে বলতে চাচ্ছে যে এ বাক স্বাধীনতার চর্চা করছে, গণতন্ত্রের চর্চা করছে, ওই হারামজাদাগুলোরও টোকা টোকা বের করে এনে প্রথমে পুলিশ দিয়ে ভালো করে প্যাদানি দিতে হবে। ক্লিয়ার? ভালো করে প্রথমে প্যাদানি দিতে হবে। কিসের কোর্ট কাছারি? তার আগে অন্তত 3rd ডিগ্রি কিছু দিয়ে নিতে হবে। ক্লিয়ার? কারণ এরপরে কোর্ট কাছারিতে গেলে দেখা যাবে আইনের ভাগ ফো করে তেমন কিছু হবে না, 2, 4, 5, 10 দিন জেল টেল খেটে চলে আসবে। এতে করে এসে আরও জোরে সোরে দেশ বিরোধী কর্মকাণ্ড শুরু করবে। এই জন্য কী করতে হবে? ধরে প্রথমে প্যাদানি দিতে হবে 3rd ডিগ্রি পর্যন্ত। 3rd ডিগ্রি হলো বেতে দিয়ে ভালো মতো সাইজ করে দেওয়া, এবং তাদেরকে বলে দিতে হবে যে গণতন্ত্র আর বাক স্বাধীনতা মানে দেশ বিরোধী কথাবার্তা বলা না, দেশদ্রোহী কথাবার্তা বলা গণতন্ত্র এবং বাক স্বাধীনতা না। এটা ভালো করে বুঝাতে হবে, এবং সেটা 3rd ডিগ্রি দিয়ে মুসলেকা নিতে হবে যে ভবিষ্যতে যেন কোনো দিন তারা দেশদ্রোহী কথাবার্তা না বলে। তো যাই হোক, মাল ধরা পড়ছে, এবং এর পক্ষে যারা কথা বলবে তাদেরকেও ধরতে হবে, ধরে তাদের ভালো করে শিক্ষা দিতে হবে যে গণতন্ত্র এবং বাক স্বাধীনতা কী জিনিস। অবশ্যই বাক স্বাধীনতার ব্যবহার করতে হবে। যেমন এখন শুভেন্দু অধিকারী ক্ষমতা আছে, তাই না? সে যদি উল্টাপাল্টা কিছু করে, সে যদি অমুসলিমদের বাড়িঘরে আক্রমণ করাকে উৎসাহিত করে, তাদের মসজিদ ভাঙ্গার জন্য উৎসাহিত করে, ভাই অবশ্যই তার সমালোচনা করা যাবে, তাই না? এটাই বাক স্বাধীনতা। অথবা মনে করেন যে এই শুভেন্দু অধিকারী বলছে কি, ওই যে আগে যাদেরকে যে 1,500 টাকা করে দিত, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওই বাড়িয়ে নাকি 3,000 দেওয়া হবে। এখন কোনো কারণে শুভেন্দু অধিকারী যদি 3,000 টাকা না দেয়, তখন তার চাষা চলার সমালোচনা করা হবে যে আপনি এই সমস্ত মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে আপনি মানুষের ভোট আকর্ষণ করছেন। এইটাই হলো বাক স্বাধীনতা। কিন্তু ভাই আপনি অন্য একটা প্রদেশের থেকে পশ্চিমবঙ্গে কাজ করতে আসছে, আপনি তার বিরুদ্ধে আপনি চাচাচলা ভাড়ায় গালিগালাজ করে আপনি বলে এই ভাগ এখান থেকে, তোদের মতো লোকজন এখান থেকে ভাগ, মানে এগুলো তো ভাই দেশদ্রোহিতা, এটা তো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মতো ব্যাপার, তাই না? অর্থাৎ এমন কথাবার্তা বলতো এই গর্গ চট্টোপাধ্যায় যে পশ্চিমবাংলায় যেন একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সূত্রপাত হয়। তো ভাই ভারতের সংবিধানে এবং আইনে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যারা করে তাদের শাস্তি কি? এটা কি দেশদ্রোহিতা না? তার শাস্তি কি মৃত্যুদণ্ড না? বলেন। ধন্যবাদ।